2024 সালের 5 আগস্ট ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টারে কলকাতা হয়ে কিংবা কেউ কেউ বলেন ত্রিপুরা হয়ে সোজা দিল্লি এবং দিল্লির গোপন ডেরায় ভারতের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের আতিথেয়তা বা বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর আশ্রয় নেয়া। যেভাবে এই বিষয়টি দেখা যায় 2024-এর 5 আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। অগাস্টের পর থেকে প্রতি সপ্তাহে প্রতিদিন এই তলানির পারদ আস্তে আস্তে নিচের দিকেই নামতে শুরু করেছে। কিন্তু এভাবে কি প্রতিবেশী দুটো দেশ চলতে পারে? অর্থনীতি, সামাজিক যোগাযোগ, আবহাওয়া, সংস্কৃতি সবই তো সীমান্তের এপার আর ওপার। কূটনীতি কিংবা রাজনীতি কোনোভাবেই এই প্রতিবেশী দেশ ভারতের কাছে বাংলাদেশ, বাংলাদেশের কাছে ভারত সমালোচনা যতই থাকুক উপেক্ষা করার সুযোগ নেই। আর সেভাবেই আজকের যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে সেই প্রেক্ষাপটে দুই দেশই চাইছে একটি সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে ভারত এবং বাংলাদেশ তার হারিয়ে যাওয়া আবার সেই সুসম্পর্কের দিকে ফিরে যেতে। আর সে কারণেই ভারতের পক্ষ থেকে ট্র্যাক টু ডিপ্লোমেসি কথা ভাবা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য এবং প্রতিদিনকার মতো আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস। নমস্কার। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তোমার মাধ্যমে দর্শকদের আজকে জানাতে চাই যে আজকের আলোচনার বিষয় ভারত বাংলাদেশের সম্পর্ক এবং ট্র্যাক টু ডিপ্লোমেসির ভবিষ্যৎ। এ বিষয়টি আজকে আলোচনা করব এবং প্রতিদিনকার মতো আমাদের যে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন মন্তব্যের কলামে এবং নিশ্চয়ই পুরো ভিডিও জুড়ে থাকবেন এমন প্রত্যাশা নিয়ে আজকের আলোচনার গভীরে প্রবেশ করা যাক। পরমাশিস, আমরা জানি যে ট্র্যাক টু ডিপ্লোমেসি অতীতেও ভারত বিভিন্ন সময় বিভিন্ন দেশের সঙ্গে করেছে। বিশেষ করে ভারতের চির শত্রু বৈরিতাপূর্ণ সম্পর্ক রয়েছে এমন দেশ পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকবার ট্র্যাক টু ডিপ্লোমেসি করতে আমরা দেখেছি। একই রকম ভাবে বাংলাদেশের সঙ্গেও আমরা যখন বিএনপির দেশটিতে শাসন করেছে, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনও দেখেছি ট্র্যাক টু ডিপ্লোমেসি দিয়ে ঢাকা এবং দিল্লি বা দিল্লি ঢাকার সঙ্গে যে তিক্ত সম্পর্ক বা শীতল সম্পর্ক সেটা উষ্ণ করার চেষ্টা করেছে এবং বিএনপির সময় আমরা দেখেছি সেটা কাজও করেছে। এবং ভারতের গণমাধ্যম বলছে যে চীনের সঙ্গেও বেশ কয়েকবার ট্র্যাক টু ডিপ্লোমেসি করে বেজিং এবং দিল্লি সম্পর্ক আবার রিস্টোর করতে সক্ষম হয়েছে, আগের মতো স্বাভাবিক। যদিও দুটো দেশের সঙ্গে বাস্তবিক অর্থে স্বাভাবিক সম্পর্ক, যেটি আমরা দৃশ্যত স্বাভাবিক সম্পর্ক ভারত এবং বাংলাদেশের সঙ্গে দেখে থাকি, সেরকমই চীন এবং পাকিস্তানের সঙ্গে ভারতের সেই সুসম্পর্ক দৃশ্যত আমরা হয়তো কয়েক দশক ধরে আমরা দেখতে অভ্যস্ত নই। তোমার কাছে সরাসরি প্রশ্ন, দিল্লি হঠাৎ এই ট্র্যাক টু ডিপ্লোমেসি নিয়ে ঢাকার সঙ্গে সুসম্পর্ক করার বাস্তবতা, এটা কি খুব দেরি হয়ে গেল নাকি তাদের কাছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ওয়েট করেছেন, অপেক্ষা করেছেন, তারপর তার ট্র্যাক টু ডিপ্লোমেসির দিকে যাচ্ছে? দেখো, এই বিষয়টা তোমাকে যদি আমি ঘরোয়া ভাবে বোঝাতে যাই তাহলে আমি বোঝাবো, আমি যে বাড়িতে থাকি আমার বাড়ির যে বাউন্ডারি ওয়াল আর ঠিক তার পাশের বাড়িতে যারা থাকে তাদের সঙ্গে আমার একটা কোনো কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে। আমি আমার প্রতিবেশীর কর্মকর্তার সঙ্গে সরাসরি কথা বলছি না, উনি আমার সঙ্গে সরাসরি ওই বাড়ির কর্মকর্তা কথা বলছেন। দুটো ভাবে বোঝাবো। আমার বাড়ির যিনি বাড়িতে কাজ করেন, মানে 5 মাস খাটে, আর ওই বাড়ির যিনি 5 মাস খাটে, আমি একদম এইভাবে বোঝাই। আমি আমার ঘরের মধ্যে আলোচনা করছি, এই পাশের বাড়ির বাবু ওনার সঙ্গে না এইটা নিয়ে কিভাবে মেটানো যায়, সেটা নিয়ে কটানো যায়, এই ব্যাপারটা বলছি। আমার বাড়ির যে 5 মাস খাটে ওই বাড়ির লোককে গিয়ে সেটা বললো, মানে ওই বাড়ির যে 5 মাস খাটে। তারপর বোঝা গেল যে তাদের মধ্যে দিয়ে একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের একটা বসার জায়গা হচ্ছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বরপক্ষ আর মেয়ে পক্ষ বাড়ির সঙ্গে একটা বনিবনা হচ্ছে না। দেখা গেল বরের বন্ধু এক দিদি হচ্ছে ওদের রিলেটিভ হয়, মেয়ের বাড়ির লোক, তখন নেগোশিয়েট হয়। বাস্তবিক দিকটা হচ্ছে, ভারত তার প্রতিবেশী যেসব দেশ রয়েছে, ধরে নিচ্ছি একেবারে আমি যদি বলি শত্রু দেশ পাকিস্তান, সবসময় শত্রু হবে কেন, ধরে নিচ্ছি শত্রু দেশ চায়না, বাংলাদেশ, প্রতিবেশীর সঙ্গে যে কোনো উন্নয়নশীল দেশের আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখে চলাটাই একটা দেশ এগিয়ে যাওয়ার দিয়ে কিন্তু অনেকটা সুবিধা প্রাপ্ত হয়। বাংলাদেশের যে পরিস্থিতি গত 11 মাস আগে যে ঘটেছিল 5ই আগস্ট, দেখো, অগ্নিসংযোগ যারা ঘটায় তারা কিন্তু নীতি নির্ধারক না, তারা কিন্তু দেশ চালায় না। এটা আবেগ বলতে পারো, বা আবেগের মধ্যেও যারা অগ্নিসংযোগ ঘটায় তারা কিন্তু সত্যিকারের নীতি নির্ধারকের জায়গায় নয়। আমরা এগুলো দেখে লাফাই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, তার মাথায় রয়েছে একজন উপদেষ্টা, সে হচ্ছে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট।
ধানমন্ডির বাড়ি কারা ভাঙলো, প্রদর্শনশালা কারা ভাঙলো, বঙ্গবন্ধুর মূর্তি কারা ভাঙলো, তারা কিন্তু সরকার গঠনের নীতি নির্ধারকের জায়গায় নয়। যারাই কাজ করে তারা কিন্তু ভালো লোক নয়, তারা কিন্তু নীতি নির্ধারকের জায়গায় হতে পারে না। এটা দুদেশই, যারা রাষ্ট্রনায়ক, যারা কূটনীতি, যারা পরিচালনা করেন, তারা এগুলো বোঝে। খারাপ কাজটা দেখে একটা দেশকে নির্ধারণ করা যেতে পারে না। এখন মনে হচ্ছে, ভারত সরকারেরও মনে হচ্ছে, তুমি দেখো না, গণ অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত অনেক টানাপোড়েন গেছে। ওরা কিছু নিষেধ করেছে, আমরা কিছু নিষেধ করেছি, কিন্তু যদি একদম ওভারঅল চিত্রটা দেখো, প্রধানমন্ত্রীর সঙ্গে কিন্তু উপদেষ্টার ক্রমান্বয়ে যোগাযোগ থাকছে, বৈঠক হচ্ছে, কূটনীতিক পর্যায়ে আলোচনা হয়েছে, সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে দিল্লিতে। যারা একটা মূর্তি ভাঙে, যারা অগ্নিসংযোগ ঘটায়, তারা যে আরো কোনো অন্যায় কাজ করতে পারে, তাদের ভয়ে ঠিক না, নিরাপত্তার কারণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, ভিসা দেওয়া বন্ধ হয়েছে। কিন্তু জরুরি পরিষেবা কি বন্ধ আছে? ভিসা দেওয়া এমনি বন্ধ হতে কি হচ্ছে? অবশ্যই দুপারের কিন্তু বাণিজ্যের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। সেগুলো এখন সকলে অনুধাবন করে যে এটা কিন্তু চলতে পারে না এটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে। আমি একটু থামাবো, কারণ সম্প্রতি সানহাই কোঅপারেশন অর্গানাইজেশন বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক হয় এবং সেখানে আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও ছিলেন। সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয় ছাড়াও আমাদের সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনিও একটি বিবৃতি দিয়েছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম বলছেন যে এই ট্র্যাক টু ডিপ্লোমেসি দিকে যেতে পারে ভারত এবং ভারত সেদিকেই এগোচ্ছে। সে বিষয়ে আমাদের করা একটি প্রতিবেদন আমি দর্শকদের উদ্দেশ্যে রাখতে চাই এবং সেই প্রতিবেদন শেষ করার পর আমরা আবার আলোচনায় ফিরবো। ভারতের কূটনীতি কি এবার ভেঙে পড়ছে? সরকারি পর্যায়ে পররাষ্ট্র সচিব মন্ত্রীদের মাধ্যমে যে কূটনীতি চলে তা কি এখন ব্যর্থ, নাকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এতটাই চাপে পড়েছে দিল্লি যে তাদের বাধ্য হয়ে নিতে হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোমেসি? হ্যাঁ, পর্দার আড়ালে চলে গোপন যোগাযোগ, যেখানে মন্ত্রী নয় সাংবাদিক বা ব্যবসায়ী যায়, কূটনীতিক নয় লেখক, গবেষক বা থিঙ্ক ট্যাঙ্কের লোক যায়। আর সেই গোপন পথে দুই দেশের মধ্যে হয় কথাবার্তা, হয় বোঝাপড়া। পাকিস্তানের সঙ্গে ভারত বহুবার এই পথ নিয়েছে, চীনের সঙ্গে এই পথে আলোচনা হয়েছে, আর বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক এই পথ ধরেই একাধিকবার সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছে দিল্লি। বিএনপির সময় ভারত ঢাকার সম্পর্ক যখন তলানিতে, তখন এই ট্র্যাক টু ডিপ্লোমেসি নিয়েছিল ভারত, এখন আবার নিচ্ছে। কিন্তু কাজ হয় কি? ট্র্যাক টু ডিপ্লোমেসি আদেও কতটা কার্যকর? ভারত আগে কোথায় কোথায় এই পথ নিয়েছে, সফল হয়েছে নাকি ব্যর্থ? আজ আমরা খুব সহজ ভাষায় খুলসা করে বলবো এই অজানা কূটনীতির খেলা। সোজা ভাষায় ট্র্যাক টু ডিপ্লোমেসি মানে সরকারি টেবিলের বাইরে পর্দার আড়ালে যোগাযোগ। যখন দুই দেশের মধ্যে সম্পর্ক এতটাই খারাপ হয় যে মন্ত্রী পররাষ্ট্র সচিবদের মাধ্যমে কথা বলা সম্ভব হয় না, তখন দরকার পড়ে এই বিকল্প পথের। কে যায় এই পথে? সাবেক কূটনীতিক, গবেষক, থিঙ্ক ট্যাঙ্ক, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, সাহিত্যিক, এনজিও বা সামাজিক সংগঠনের মানুষ। এই পথ গোপন, কথাবার্তা হয়, কিন্তু সরকার প্রকাশ্যে কিছু বলে না। কখনো কখনো এই পথেই সম্পর্ক মেরামতের রাস্তা খুঁজে পাওয়া যায়। ভারত বহুবার ট্র্যাক টু ডিপ্লোমেসির রাস্তা ধরেছে। কার্গিল যুদ্ধের পর 2001 সালে পার্লামেন্টে হামলার পর সরকারি আলোচনা বন্ধ, তবুও পিছনের দরজা দিয়ে চলে যোগাযোগ। দুই দেশের গবেষক, সাংবাদিক, এনজিও সবাই মিলে একাধিক বৈঠক হয়। এভাবেই আবার পরে শান্তি আলোচনা শুরু হয়। ডোকলাম সংঘাত, লাদাখের সেনা মুখোমুখি অবস্থান, সরকারি স্তরে যখন কথা বলতে চায় না কেউ, তখন গবেষক বা থিঙ্ক ট্যাঙ্কের লোকজন গোপনে বৈঠক করে। ভারত যখন সরকারি নীতিতে চাপে পড়ে, তখন অনেক সময় ট্র্যাক টু বৈঠকের মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। বাংলাদেশের ক্ষেত্রেও বহুবার এই কৌশল নিয়েছে ভারত, বিশেষ করে বিএনপির সময়। 2001 থেকে 2006 সাল বাংলাদেশে তখন ভারতের প্রতি ক্ষোভ, সীমান্ত উত্তেজনা, বিচ্ছিন্নতাবাদী অভিযোগ সব মিলিয়ে সম্পর্ক তলানিতে, সরাসরি যোগাযোগ কার্যত বন্ধ। তখনই ভারত গোপনে ট্র্যাক টু
টু ডিপ্লোমেসির পথ নেয়। কিভাবে? গবেষক, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক প্রতিনিধি পাঠিয়ে আলোচনা, থিঙ্ক ট্যাঙ্ক বা বেসরকারি বৈঠকের আয়োজন, এসবের মাধ্যমেই ধীরে ধীরে আস্থার সংকট কমানোর চেষ্টা। এই পথ যে সব সময় সফল হয় তা নয়, অনেক সময় কাজও হয় না, কিন্তু এটাই শেষ চেষ্টা বলা যায়। যেখানে সরকারি স্তরে সব বন্ধ, সেখানে এটুকু চেষ্টা অনেক সময় বড় ফল দেয়। পাকিস্তানের সঙ্গে ট্র্যাক টু ডিপ্লোম্যাসি কখনো শান্তির রাস্তা খুলেছে, চীনের ক্ষেত্রেও কিছু উত্তেজনা প্রশমিত হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও আগে কিছু সুফল মিলেছে, কিন্তু সব সময় নয়। যদি দেশের ভিতরে রাজনৈতিক সংকট বেশি হয়, দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস গভীর হয়, তাহলে ট্র্যাক টু কাজ করে না। এখন বাংলাদেশের পরিস্থিতি কঠিন। 5ই আগস্টের পর ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে, ভিসা বন্ধ, বাণিজ্য বন্ধ, যোগাযোগ বন্ধ, চীন, পাকিস্তান, বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ছে। এই পরিস্থিতিতে দিল্লি এবার ট্র্যাক টু ডিপ্লোম্যাসির পথে হাঁটছে। সরকারি স্তরে নয়, পিছনের দরজা দিয়ে সম্পর্ক মেরামতের চেষ্টা। কিন্তু এত অবিশ্বাস, এত মিডিয়া যুদ্ধ, এত রাজনীতি, এই অবস্থায় কাজ হবে? উত্তর দেবে সময়। আমরা প্রতিবেদনে দেখলাম যে ভারত ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে একটা ধাক্কাই খেয়েছে। এরকমই ভারতের বিভিন্ন গণমাধ্যম, আমাদের বিভিন্ন গণমাধ্যম, আনন্দবাজার পত্রিকা সহ বিভিন্ন বড় বড় মিডিয়াতে খবর বেরিয়েছে এবং সেখানে পরিষ্কার করে সাউথ ব্লকের সূত্র থেকেই দাবি করা হচ্ছে যে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ আবার হারিয়ে যাওয়া সম্পর্কের ক্ষেত্রে হয়তো ট্র্যাক টু ডিপ্লোম্যাসি অনুসরণ করতে চলেছে। কিন্তু আমার প্রশ্ন যে ট্র্যাক টু ডিপ্লোম্যাসি যাদের মাধ্যমে হবে, তুমি যেটা আমাদের স্টোরি দেখার আগে বলছিলে যে যোগাযোগ বন্ধ রয়েছে, কিন্তু জরুরি যোগাযোগ সেগুলো রয়েছে। আমাদের সীমান্তের দুই ধারেই অসংখ্য জীবন জীবিকা নির্বাহ করেন অসংখ্য বেকার যুবক, তারা কিন্তু কর্মসংস্থানহীন হয়ে পড়েছেন। সেটা আমরা বিভিন্ন সময় গিয়ে সীমান্তগুলোতে দেখেছি ভিসা বন্ধ থাকার কারণে। এবার যদি আমি ট্র্যাক টু ডিপ্লোম্যাসির ইমপ্লিমেন্টেশন বা বাস্তবের দিক থেকে বা প্রয়োগজনিত বিষয়ে বিজ্ঞানসম্মত ভাবে তুলে ধরি, যে ট্র্যাক টু ডিপ্লোম্যাসি সাধারণত মানুষের যোগাযোগ এবং মানুষের যোগাযোগ করার ক্ষেত্রে গণমাধ্যম, সুশীল সমাজ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, থিঙ্ক ট্যাঙ্ক, যারা দুই দেশের মধ্যে কূটনৈতিক, সাংবাদিক, আলোচক, বিশ্লেষক, যাদের দুই দেশের সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, যে সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং অভিনেতা অভিনেত্রী। আমরা 2024-এর 5 আগস্টের পর থেকে এই জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত 2025-এর এই গত প্রায় 11 মাস বা 11.5 মাসে সেই জায়গাটি কি রয়েছে, মানে গণমাধ্যম, আমরা এই দেশের গণমাধ্যম আর ওই দেশের গণমাধ্যম, বিশ্বাসযোগ্যতা এবং বড় বড় সাংবাদিক বা ইনফ্লুয়েন্সার, তাদের বিশ্বাসযোগ্যতা না, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, থিঙ্ক ট্যাঙ্ক, তাদের সঙ্গে তাদের বিশ্বাসযোগ্যতা, মানে ধরো ভারতের দিক থেকে ভারতের বাংলা কোন গণমাধ্যমকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করছে, আবার বাংলাদেশের বা ঢাকার কোন গণমাধ্যমকে আমাদের ভারতের বা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করছে। বড় বড় সাংবাদিক, কলাম লেখক, তারাও নির্দিষ্ট ভাবে একটি মতের একটি পথের দিকে নিয়ে তার কলম চালিয়েছেন। তো এই বিশ্বাসযোগ্যতার বিষয়টি কতটুকু আছে, এই প্রশ্নটা তোমাকে প্রথম 1 নম্বর প্রশ্ন রাখবো। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে যেখানে ভিসা বন্ধ রয়েছে, স্বাভাবিক মানুষের যোগাযোগ বন্ধ, ট্রেন বন্ধ, ঢাকা কলকাতা বাস বন্ধ, সীমান্তগুলোতে হাজার হাজার দোকানপাট, ব্যবসা বাণিজ্য বন্ধ, ঢুকছে, সেক্ষেত্রে মানুষের যোগাযোগ বাড়ানোর এই ট্র্যাক টু ডিপ্লোম্যাসির যে বাস্তব ভিত্তি, সেটা কতটা যৌক্তিক? এখানে যদি বলতে হয়, আমি এখানে খুব পরিষ্কার ভাবে বলে দেবো, সেটা হচ্ছে এই ট্র্যাক টু ডিপ্লোমেসি যদি সরকারের তরফ থেকে ভাবনা চিন্তা করার কথা হয়, তোমাকে তার আগে একটা উদাহরণ দেব। গত পরশুদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দিয়েছে যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, এদের কিছু ডিজিটাল নেটওয়ার্কে যারা কাজ করে, এদের কিছু কাজকর্ম নিয়ে সরকার বিব্রত, সেটা রাজ্যে হোক কেন্দ্রে হোক। কিন্তু সেক্ষেত্রে সরকার যখন মনে করবে যে আমি ট্র্যাক টু ডিপ্লোমেসি নিয়ে কাজ করব, তাদের ইন্টেলিজেন্স, সরকারের ইন্টেলিজেন্স, তাদের নেটওয়ার্কে যারা একেবারে সঠিক নিরপেক্ষ, তাদের মাধ্যম দিয়ে তারা কিন্তু সেই কাজটার
অগ্রগতি ঘটাবে। যারা তদানীন্তন মানে এই মুহূর্তে যারা মনে হচ্ছে যে আমাদের দেশে একজন এই মুহূর্তে এই ইনফ্লুয়েন্সার খুবই একটা আছে, সেগুলো হচ্ছে ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক। আজকে ধরো আমি ইন্ডিয়াতে বসে বাংলাদেশের সম্পর্কে খুবই যদি একটা মানে বিরোধমূলক করি, আমার এখানে হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি সাবস্ক্রাইবার হয়ে যাবে, সেটা আমার ব্যক্তি স্বার্থ পূরণ হবে, আমার দেশের স্বার্থ কি পূরণ হবে। কিন্তু সরকার যখন ট্র্যাক টু ডিপ্লোমেসি নিয়ে কথা বলার কথা ভাববে, সরকার একেবারে তাদের যে নেটওয়ার্ক আছে, তাদের যে যারা এগুলো নীতি নির্ধারক যারা আছেন, তারা অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং তারা অনেক খোঁজ খবর নিয়ে তেমন কোন ব্যক্তিত্বকে দিয়ে তারা সেদেশের এগুলো কূটনৈতিক পর্যায়ের অনেকে মানে ইন্টারনাল ব্যাপার আছে যেগুলো প্রকাশ্যে বলা উচিত না, সেটা তখন তারা ভেবে নেবেন। অবশ্যই সেটা নিয়ে আমি কোনো দ্বিমত প্রকাশ করতে চাই না, একদম সহমত। সরকার যখন ট্র্যাক টু ডিপ্লোমেসি নিয়ে কথা বলবে, একেবারে সোনার খাদ বা হীরের মতন সঠিক লোককে নির্বাচন করে নিয়েই কিন্তু তারা দুই দেশের সঙ্গে কথা বলবে, এটা আমার বিশ্বাস। এবং এটা অতীত দিনে হয়েছেও এবং আগামী দিনেও হবে। কিন্তু তদানীন্তন কে কি করলো, কে কি বললো, কে কত ইনফ্লুয়েন্সার, কার কত বেশি পাঠক রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, অত্যন্ত দুদেশে খুব পরিচিতি, সেগুলো এগুলো ম্যাটার করবে না। আর দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার কাছে যে ভিসা, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের পর্যটকদের জন্য ভিসা বন্ধ, স্বাভাবিক সাধারণ মানুষের যোগাযোগ হচ্ছে না, কলকাতা ঢাকা কলকাতা বাস পরিষেবা বন্ধ এবং মৈত্রী, বন্ধন এবং মিতালি এক্সপ্রেস বন্ধ রয়েছে, যেটা যাত্রীবাহী ট্রেন বন্ধ রয়েছে। মানুষের যোগাযোগ না হলে ট্র্যাক টু ডিপ্লোমেসির অন্যতম সোপান হচ্ছে মানুষের যোগাযোগ বাড়ানো এবং যোগাযোগ বাড়ানোর মধ্য দিয়ে বিশ্বাসযোগ্যতা। কারণ এটা তো অস্বীকার করার মতো নয়, গত 1 বছর ধরে প্রকাশ্যে এবং 1 বছরের আগে সেটা অপ্রকাশ্যে ছিল যে এই দুই দেশের সাধারণ মানুষের মধ্যে পরস্পর বিরোধী দেশের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ, বিদ্বেষ এবং প্রোপাগান্ডা এবং কুৎসিত ভাষায় আক্রমণ দেওয়ার প্রবণতা বেড়েছে। আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতের পজিটিভ খবরের তলায় যেভাবে বাংলাদেশি দর্শকদেরকে মন্তব্য করতে দেখি, আবার একই রকম ভাবে ভারতের বাংলা ভাষাভাষী দর্শকদের বাংলাদেশের কোনো পজিটিভ খবরের তলায় যেভাবে তারা আক্রমণ করেন, তাতে অত্যন্ত আশঙ্কার জায়গা তৈরি হয় এই ট্র্যাক টু ডিপ্লোমেসির বাস্তবায়ন। দেখো, এখানে একটা কথা বলবো, এই জায়গাটাতে একটা কথা বলবো যে আমি আর তুমি এই প্রথম কলকাতার এডিটর এবং প্রকাশক, আমি ডেপুটি এডিটর। আমাদের একটা উৎসাহের জায়গা বা আমাদের ভালো লাগার জায়গা যে আমরা প্রথম থেকে আমাদের প্রথম কলকাতার যেটা পলিসি, যে দুদেশের সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক এবং দুদেশের সাধারণ মানুষের যে সামান্যতম অধিকারটুকু সেটা যেন বাস্তবায়ন হয়, সেই সরকার, সে দেশের সরকার যেন এটা পরিলক্ষিত করে, সেই জন্যই আমাদের কথা বলা। তুমি যে এই যে ট্র্যাক টু ডিপ্লোমেসির কথা বলছো, এই যে সম্পর্কের আমাদের যাওয়া আসা বন্ধ, আমাদের আসা যাওয়া বন্ধ, ভিসা বন্ধ, অনেক অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, দুদেশে আসা যাওয়া হচ্ছে না বলে সম্পর্কের মধ্যে নানা রকম বিরোধমূলক মন্তব্য আসছে, সেগুলো মিটানোর জন্য আমার মনে হয় আমাদের প্রথম কলকাতা ভারত সরকার দেখে কিনা জানি না, অবশ্যই নজর করবে। এটা হওয়া উচিত। দেশের যারা এগুলো নজর করেন, সেসব ইন্টেলিজেন্স যেসব লোকেরা আছেন, তারা নিশ্চয়ই নজর করবে যে আমরা একটা পজিটিভ থিঙ্কিং এ যে কাজ করি। এবং আমি বলবো ট্র্যাক টু ডিপ্লোমেসিটাই কিন্তু এই সম্পর্ককে আবার একটা নতুন করে গড়ে তোলার একটা বীজ বপনের জায়গা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। এটা সরকারের আমার ধারণাটা অনুধাবন করেছে। এবং প্রথম কলকাতা সুনির্দিষ্টভাবে সুচিন্তিতভাবে ট্র্যাক টু ডিপ্লোমেসি সরকারের সিদ্ধান্তের আগে থেকেই ট্র্যাক টু ডিপ্লোমেসি, অর্থাৎ দুই দেশের সাধারণ মানুষের মধ্যে যে চরম বৈরিতা, বিদ্বেষপূর্ণ মনোভাব, সেটাকে ভাঙার চেষ্টা করে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা ট্র্যাক টু ডিপ্লোমেসি ট্র্যাক টু ডিপ্লোমেসি অংশ শুধুমাত্র সরকারের সিদ্ধান্তে নয়, আমরা বরাবরই মনে করি যে দুই দেশের সাধারণ মানুষ, দুই দেশের জনগণের মুখপাত্র, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার, তারা দুই দেশের সাধারণ মানুষের সম্পর্ক তাদের অব্যাহত রাখতে, এবং এটা খুবই জরুরি। এবার বলো, তুমি শেষ করবো। বিষয়টা হচ্ছে যে আমরা তো এখন এখানে উৎফুল্ল হওয়ার বিষয়, সরকার যখন এরকম একটা ভাবনা চিন্তা করছে, আর আমাদের যে কাজটা আমরা শুরু করেছিলাম, আমরা দুদেশের সম্পর্কের সঙ্গে কোনো রকম যেন আমাদের বৈরিতা না আসে, আমাদের সম্পর্কে যেন কোনো ভাঙন না ধরে, সেটা আমরা তো মনে হয় আমরা সাকসেস। আর বিষয়টা হচ্ছে যে দেখো, মানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হচ্ছে, দেখো ভাইয়ের মধ্যে সেন্টিমেন্ট থাকে, বনে সেন্টিমেন্ট থাকে, মা মাসিতে সেন্টিমেন্ট থাকে। কখন থাকে? যখন আমাদের ভাষা এক, সংস্কৃতি এক, আত্মীয়তা এক, আমাদের অতীত এক, সেই জায়গায় তো একটা সেন্টিমেন্ট থাকবেই।
যেখানে সেন্টিমেন্ট থাকবে, সেখানে রাগ, ক্ষোভ, অভিমান, ক্রোধ, মুখ দেখা দেখি সমস্ত কিছু থাকবে। এই জায়গায় দাঁড়িয়ে যে ভারত বাংলাদেশের সম্পর্ক তো এরকম জায়গায় যেতে পারে না, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারা নির্বাচনের মধ্য দিয়ে যাদেরকেই ক্ষমতায় আনুন না কেন, ভারতবর্ষের সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে তাদের সঙ্গে কিভাবে মেনটেন করবে সেটা ব্যাপার, কিন্তু মূল পরিচয় আমরা প্রত্যেকের একটা দেশের মানুষ। গোটা পৃথিবী এখন একটা হাতের মুঠোয় থাকে, বিশ্ব আমরা নাগরিক। আমাদের মধ্যে কেন সম্পর্কের আমাদের ধরো কানাডা থেকে একটা লোক কলকাতায় ঘুরতে আসলো, সে যদি আমরা রাস্তায় দেখে যদি বলে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কোন দিকে, আমি যদি দিকে আমার যাওয়ার পথে তাকে যদি দেখিয়ে দিই, আমার কোনো ক্ষতি আছে? একটা নতুন বার্তা দেবে, আমাদের শহরকেও দেখতে আসে। তোমাকে অনেক ধন্যবাদ। এটাই কালচার হওয়া উচিত। একদম, তুমি খুব সুন্দর সুনির্দিষ্টভাবে বললে যে বাংলাদেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এত সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল ট্র্যাক টু ডিপ্লোমেসি নিতে চলেছে ভারত, এমনটাই বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি। এবং তারপর ট্র্যাক টু ডিপ্লোমেসি হওয়ার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা কিংবা বাস্তবতার ক্ষেত্রে, বাস্তব হওয়ার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রয়েছে বা সেগুলো কোন দিকে যাচ্ছে, সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করলাম। এবং একই সঙ্গে আমরা পরবর্তী এপিসোড করব বাংলাদেশের নির্বাচন আগামী বছর 2026 এপ্রিল কিংবা তার আগে কিংবা এপ্রিলের পরে নির্বাচন হতে চলেছে, এবং সেই নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি বা কার জনসমর্থন এগিয়ে পিছিয়ে, সে বিষয়ে আমাদের পরবর্তী ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের যে আমাদের যে বিশ্লেষণের বিষয় যে ট্র্যাক টু ডিপ্লোমেসির ভবিষ্যৎ, প্রিয় দর্শক, আমাদের আলোচনার নির্যাস যদি আপনি এক লহমা নিতে চান তাহলে বলবো আমরাও চাই যে বাংলাদেশ এবং ভারতের সাধারণ মানুষের যোগাযোগ অব্যাহত থাকুক এবং আগামীতে আমাদের সম্পর্ক আরো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, অটুট হয়ে উঠুক। ভুলভ্রান্তির মধ্য দিয়ে একটি সুনির্দিষ্ট গন্তব্যে, ইতিবাচক গন্তব্যের দিকে আমরা এগোবো প্রতিবেশী, ভাই, বন্ধু, স্বজন হিসেবে। এমনটা প্রত্যাশা নিয়েই আমাদের ট্র্যাক টু ডিপ্লোমেসির জন্য শুভকামনা। প্রথম কলকাতার পক্ষ থেকে সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা অ্যাটলিস্ট ট্র্যাক টু ডিপ্লোমেসির মাধ্যমে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি আবার পুনর্জীবিত করার তারা চেষ্টা করছেন। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।